আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আজকে তোমাদের সরোজ স্যারের ক্লাসরুমের যে প্রবাহী তড়িৎ বিষয় নিয়ে আলোচনা চলছে তার 10ম ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনায় মিলিত হচ্ছি। তো বিগত 9ম ক্লাসে তোমাদের ওরেস্টেডের এক্সপেরিমেন্ট দেখানো হয়েছিল এবং সেখানে তোমরা দেখেছিলে যে এই পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তখন চুম্বক শলাকা বিকশিত হচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছিল পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহ চলে তখন তার জন্য একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো এর অর্থাৎ চুম্বকত্ব দেখা যায়। তো চুম্বকত্বের বিষয়টা তোমরা ক্লাস 8-এ পড়েছো এবং সেখানে চুম্বক নিয়ে কাজ করেছো এবং সেখানে বলা হয়েছিল যে চুম্বকের দুটি মেরু, একটা হচ্ছে উত্তর সন্ধানী মেরু আর একটা হচ্ছে দক্ষিণ সন্ধানী মেরু। উত্তর সন্ধানী মেরুকে এন মেরু বলা হয় আর দক্ষিণ সন্ধানী মেরুকে এস মেরু বলা হয়। এবং এই এন মেরু থেকে এস মেরুর দিকে কতগুলি নির্দিষ্ট রেখা বরাবর চুম্বক তার আকর্ষণ বল প্রয়োগ করে। তো যদি একটা কাগজের উপর চুম্বক রেখে আর চতুর্দিকে কিছু লোহা চূর্ণ ছড়িয়ে রেখে যদি কাগজের বোর্ডটিকে আস্তে আস্তে টোকা মারা হয় তাহলে দেখা যাবে যে ওই লোহা চূর্ণগুলো একটা নির্দিষ্ট দাগ বরাবর এই যেরকম দেখতে পাচ্ছ এরকম ভাবে ঘন সন্নিবিষ্ট হয়েছে। অর্থাৎ ওই রেখা বরাবর চুম্বক তার আকর্ষণ বল প্রয়োগ করে। ওই রেখাগুলিকে বলা হয় বলরেখা এবং বলরেখা সবসময় ধরা হয় এন মেরু থেকে এসে এস মেরুতে প্রবেশ করে। অর্থাৎ বলরেখা বরাবর চুম্বক আকর্ষণ বল প্রয়োগ করে। তো এখন যে কথাটা আমরা যখন এই এক্সপেরিমেন্টে সম্পন্ন করলাম তখন দেখলাম যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে একটা চুম্বকত্ব দেখা দিয়েছে বা চুম্বক ধর্ম দেখা দিয়েছে। তাহলে নিশ্চয়ই ওই তারের চতুর্দিকেও এরকম নির্দিষ্ট রেখা বরাবর আকর্ষণ বল প্রয়োগ করবে বা বলরেখা থাকবে। তো সেই বলরেখার অভিমুখ কোন দিকে হবে সেটা বোঝার জন্য আমাদের একটা নিয়ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। তো দক্ষিণ মুষ্টি নিয়মটা কি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমার হাতে একটা স্কেল না ভেবে তোমরা এটাকে ভাবো যে এটা একটা পরিবাহী তার। পরিবাহী তারটাকে আমি মুঠো করে ডান হাত, দক্ষিণ মুষ্টি মানে হচ্ছে কি ডান হাতের মুঠি, তা দক্ষিণ মুষ্টি দিয়ে আমি এরকম ভাবে ধরলাম। এই ধরার সময় আমার যেখানে বৃদ্ধা আঙ্গুলটি রয়েছে যে দিক বরাবর, সেই দিক বরাবর তড়িৎ প্রবাহ যাচ্ছে আর আমার অন্যান্য আঙ্গুলগুলো যেভাবে ঘুরছে বলরেখাগুলি ঠিক সেইভাবে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণমুখী এইভাবে ঘুরছে। তো ছবিতে যেটা সেটাই দেখানো হয়েছে। দেখো এই বুড়ো আঙুলটা রয়েছে তড়িৎ প্রবাহের অভিমুখে, এই যে বাকি আঙুল চারটি অর্থাৎ তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এরা যে বরাবর এইভাবে পাক খাচ্ছে সেই বরাবর এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের উপর প্রবাহের ফলে যে চুম্বকত্ব দেখা দেবে সেই চুম্বকত্বের বলরেখাগুলি এইভাবেই ঘুরবে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো এইভাবে বলরেখাগুলি ঘুরছে। তো সেইটা দক্ষিণ মুষ্টি নিয়ম হিসাবে আমাদের কাছে পরিচিত। তাহলে আমরা যদি প্রশ্ন করি, এবার আমাদের যদি প্রশ্ন করা হয় এবার যে দক্ষিণ মুষ্টি নিয়মে কি বলা হয়েছে, তাহলে দক্ষিণ মুষ্টি নিয়মে প্রথমত কি বলা হয়েছে বিষয়টা আমি বলি। যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে
যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই ক্ষেত্রে যে চুম্বকের বলরেখাগুলি অবস্থান করে সেটার অভিমুখ কোন দিকে হবে সেটা দক্ষিণ মুষ্টি নিয়ম থেকে জানা যায়। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে পরিবাহী তারকে ডান হাতে মুষ্টির মধ্যে রেখে বৃদ্ধা আঙ্গুল প্রসারিত করলে বৃদ্ধা আঙ্গুল যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে বাকি আঙ্গুলগুলো যেদিকে ঘুরছে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন বলরেখার অভিমুখ সেই আঙ্গুলগুলো নির্দেশ করে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণ মুষ্টি নিয়ম। এইবার একটা জিনিস তোমাদের আমি বলবো, সেটা হচ্ছে কি এই দক্ষিণ মুষ্টি নিয়ম কার্যক্ষেত্রে প্রয়োগ করলে বা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করলে কি অবস্থা দাঁড়ায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কার্ডবোর্ড বা পাতলা শক্ত কাগজের বোর্ড, সেই বোর্ডের মধ্যে দিয়ে একটি তার লম্বভাবে ঢুকানো রয়েছে। তারে নিচের থেকে যদি আমি উপরের দিকে তড়িৎ প্রবাহ পাঠাই এবং এই বোর্ডটার উপর কিছু লোহা চূর্ণ ছড়িয়ে রেখে বোর্ডটাকে যদি আস্তে আস্তে টোকা দেই তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট দাগ বরাবর বা একটা নির্দিষ্ট দাগ বরাবর ওই লোহা চূর্ণগুলো বৃত্তা আকারে সজ্জিত হয়েছে। তো ওইগুলি হচ্ছে বলরেখা এই তলের সঙ্গে রয়েছে, অর্থাৎ যে বরাবর পরিবাহী গেছে তার সঙ্গে লম্ব তলে অবস্থান করছে এই বোর্ডটি, সেই তলের উপর বলরেখাগুলি অবস্থান করছে এবং বলরেখার অভিমুখ দক্ষিণ মুষ্টি অনুযায়ী এইভাবে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটা এই বরাবর করে তার উল্টো দিকে ঘুরছে যখন আমরা তড়িৎ প্রবাহ উপরের থেকে নিচে নিচের থেকে উপরে পাঠাবো। পাশাপাশি আমরা যদি একটা বৃত্তাকার পরিবাহীতে তড়িৎ প্রবাহ পাঠাই তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবো? সেক্ষেত্রে দেখতে পাবো আমি যে সার্কিটটা এখানে দেখিয়েছি, দেখো এখানটায় পজিটিভ ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়েছে, এই মাথাটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়েছে। এখানে একটা সুইচ এখান দিয়ে বেরিয়ে এইভাবে গিয়ে এইভাবে ফিরে আসবে। যখন এইখান দিয়ে বৃত্তাকার পরিবাহীতে তড়িৎ প্রবাহ ঢুকছে অর্থাৎ উপরের দিকে যাচ্ছে, তখন দক্ষিণ মুষ্টি নিয়ম অনুসারে এই তলের উপর যে বলরেখাগুলো তৈরি হবে সেগুলি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হবে। উপরে আবার যখন উপর থেকে নিচে নামবে তখন দেখো তাকিয়ে এইভাবে রয়েছে হচ্ছে এই পরিবাহীতে, আর এইভাবে উল্টিয়ে দিলে বুড়ো আঙুলটা নিচের দিকে অর্থাৎ পরিবাহীর অভিমুখ নিচের দিকে, এবার দেখো তোমরা আঙুলগুলো উল্টো দিকে ঘুরছে, অর্থাৎ তখন বলরেখার অভিমুখ এই দিকে যা হয়েছিল তার উল্টো দিকে হলো, কারণ তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত দিকে হয়েছে। এদিকে নিচের থেকে উপরে যাচ্ছিল, ওদিকে উপর থেকে নিচে আসছিল। অর্থাৎ এই দুই অংশের প্রবাহের জন্য যে বলরেখা তৈরি হলো সেগুলি এখানে যদি আমরা বলি যে এদিক থেকে বেরিয়ে ওদিকে যাচ্ছে আবার এদিকে এসে ঢুকছে, অর্থাৎ ব্যাপারটা তোমরা মিলিয়ে দেখো সেটা আসলে এন মেরু অর্থাৎ এই পাশ এখানে থেকে বেরোচ্ছে, এস মেরু অর্থাৎ এই পাশ এখানে এসে ঢুকছে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই পরিবাহীটি যে তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে ওর সেন্টারে, সেই তলে একটি দণ্ড চুম্বকের উদ্ভব ঘটবে। যে দণ্ড চুম্বকের সঙ্গে আমরা মিল রেখে এটা বুঝলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বলরেখাগুলি বেরিয়ে যায় এন মেরু থেকে আর এসে প্রবেশ করছে এস মেরুতে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বৃত্তাকার পরিবাহী একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে। একটু আগে দেখলাম
যে একটা বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায়, তাহলে ওই বৃত্তাকার পরিবাহী ব্যাস বরাবর পরিবাহীর সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি তলে একটা চুম্বকত্বের আবির্ভাব ঘটে এবং তার ফলে এক সাইডে এন মেরু, এক সাইডে এস মেরু সৃষ্টি হয়। তো এই এন মেরু এবং এস মেরু কোন দিকে সৃষ্টি হবে তার সহজ বোঝার উপায় কি? সহজ বোঝার উপায় হচ্ছে, দেখো আমি এস এর মাথা দুটো যদি তীর চিহ্ন করে দিই এবং তারপরে তার চতুর্দিকে যদি এরকম একটা বৃত্ত এঁকে ওই তীর চিহ্নের অভিমুখে যদি তীর চিহ্ন দেই, তাহলে দেখো সেটা কি হয়, ঘড়ির কাঁটার অভিমুখে। আর ঠিক তেমনি এন দিকে যদি তার মাথা ঘুরিয়ে তীর চিহ্ন করে দিই, তাহলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত মুখে। ফলে এই কোন দিকে এন এবং এস তৈরি হবে সেটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে যদি ওটা মনে রাখো। সেটা হচ্ছে কি, পরিবাহীর যে পাশে দাঁড়িয়ে তুমি পরিবাহীর তড়িৎ প্রবাহটা দেখছো, সে পাশ থেকে যদি দেখো যে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার অভিমুখে হচ্ছে, তাহলে বুঝবে তুমি যে পাশে আছো সে পাশে এস মেরু তৈরি হয়েছে আর তার ঠিক বিপরীত পাশে এন মেরু তৈরি হয়েছে। তো এটা হলো একটা বৃত্তাকার পাকের জন্য এরকম অবস্থাটা তৈরি হয়। এবার আমরা তড়িৎ চুম্বকের সংগঠন পড়ার জন্য ওই ধারণাটাকে একটু কাজে লাগাবো। সেখানে কি করা হয়, অন্তরিত তামার তার, অর্থাৎ তামার তারের উপর অন্তরক পদার্থ দিয়ে আবরণ করা হয়, যাতে এরা পরস্পর স্পর্শ হলেও সরাসরি তড়িৎ প্রবাহ না হয়ে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সম্পন্ন হয়। তো এরকম একটা অন্তরক তার দিয়ে স্প্রিং এর মতো পাকিয়ে একটা বর্তনী তৈরি করা হয়েছে, যার দুই প্রান্ত একটা সুইচের মাধ্যমে পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত, আরেকটা সরাসরি নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত। তো এই অবস্থায় যদি আমরা সুইচ অন করি, তাহলে দেখা যাবে পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হয়ে এসে এই স্প্রিং এর মতো বাঁকানো অন্তরিত তামার তারের পরিবাহীর মধ্যে দিয়ে পাক খেতে খেতে যাচ্ছে। অর্থাৎ আগে একটা বৃত্তাকার পরিবাহীতে যা হয়েছে, এখানে একাধিক বৃত্তাকার পরিবাহীতে সেই একই ব্যাপারটা তৈরি হবে এবং এরা যে তলে পাক খাচ্ছে তার সঙ্গে লম্বভাবে এরকম এস এবং এন মেরু তড়িৎ প্রবাহের অভিমুখের উপর বিবেচনা করে এক সাইডে এস আর এক সাইডে এন মেরু তৈরি হবে। প্রতি পাকের জন্য এরকম এক একটা ছোট ছোট দণ্ড চুম্বকের মতো এর মধ্যে তৈরি হবে। ফলে দেখা যাচ্ছে সামগ্রিকভাবে মাঝের যে এন এবং এস মেরুগুলি রয়েছে সেগুলি পরস্পরকে প্রশমিত করছে এবং প্রান্তে এক সাইডে এস মেরু আরেক সাইডে এন মেরু তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এরকম স্প্রিং এর মতো পাকানো অন্তরিত তামার তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যখন হয়, সেটা সামগ্রিকভাবে একটা চুম্বকের মতো আচরণ করবে। যে চুম্বকের এক পাশে থাকে এস মেরু আর এক পাশে থাকে এন মেরু। কোন পাশে এস মেরু থাকবে? যদি আমি এই পরিবাহীটার দিকে তাকাই, যে পাশ দিয়ে দেখব ঘড়ির কাঁটার অভিমুখে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই সাইডে এস মেরু হবে। আর যে দিক থেকে তাকালে ঘড়ির কাঁটার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হবে, সেই দিকে এন মেরু হবে। তো এই যে পরিবাহীটা এরকম শেপ দেওয়া হয়েছে, এটাকে বলা হয়েছে সলিনয়েড। অর্থাৎ আমরা বলতে পারি সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে সলিনয়েড একটা নিজেই চুম্বকের মতো আচরণ করে। এখন চৌম্বক পদার্থ অর্থাৎ কাঁচা লোহা, তার একটি দণ্ডকে যদি আমি সলিনয়েডের মধ্যে প্রবেশ করিয়ে দিই, আমরা জানি চৌম্বক পদার্থের মধ্যে অনেক চুম্বক
ছোট ছোট অণু বদ্ধমুখ শৃঙ্খলে আবদ্ধ থাকে, যার ফলে চৌম্বক পদার্থ স্বাভাবিক অবস্থায় চুম্বকত্ব দেখায় না। কিন্তু যখন চুম্বক ক্ষেত্রে ফেলা হয় তখন সেই চুম্বক অণুগুলো তাদের সেই বদ্ধমুখ শৃঙ্খল খুলে একটা নির্দিষ্ট মুখে সজ্জিত হয়ে যায়। ফলে সেই চুম্বক অণুর সমস্ত এস মেরুগুলো এই পাশে আর এন মেরুগুলো এই পাশে, আর মাঝে যে চুম্বক অণুগুলির মেরু তারা পরস্পরকে প্রশমিত করে। ফলে সামগ্রিকভাবে আমরা বলতে পারি এই কাঁচা লোহার দণ্ডটা একটা চুম্বকে পরিণত হয়। এইভাবেই তড়িৎ চুম্বক তৈরি করা হয়। তাহলে তড়িৎ চুম্বক তৈরি করার পদ্ধতি হচ্ছে কি, একটা কাঁচা লোহার রডের উপর অন্তরিত তামার তার পেঁচিয়ে তার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কাঁচা লোহার দণ্ডটিকে তড়িৎ প্রবাহের ফলে চুম্বকে পরিণত করা হয়। তো ওটাকে তো সলিনয়েড বলা হয়েছে, তাহলে কাঁচা লোহার দণ্ডটাকে কি বলা হবে? এটাকে বলা হবে মজ্জা বা কোর। এই মজ্জা বা কোর কাঁচা লোহা নেওয়া হলো কেন সেটা একটু বলি। কাঁচা লোহা নেওয়ার কারণ হচ্ছে কাঁচা লোহার চুম্বক ধারণ ক্ষমতা শূন্য, অর্থাৎ তড়িৎ প্রবাহ বন্ধ করলে আর এক চুম্বকত্ব ধরে রাখতে পারে না, অর্থাৎ তখন সেই চুম্বকত্ব সম্পূর্ণরূপে হারায়। আবার তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক অণুগুলি সজ্জিত হয়ে সে চুম্বকে পরিণত হয়। এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, কাঁচা লোহার চুম্বক প্রবণতা অত্যন্ত বেশি, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে যখন আমরা এই সলিনয়েডের মধ্যে যে তড়িৎ প্রবাহ পাঠাবো তখন কাঁচা লোহার অধিকাংশ অণুগুলো চুম্বক অণুগুলো সজ্জিত হয়ে এটাকে চুম্বকে পরিণত করবে। এই দুই বৈশিষ্ট্যের জন্য মজ্জা বা কোরকে কাঁচা লোহার দণ্ড হিসেবে ব্যবহার করা হয়। ইস্পাতকে করা হয় না, কারণ ইস্পাত একবার এরকম চুম্বকিত করলে তার চুম্বকত্ব সহজে নষ্ট হয় না, থেকে যায় তার মধ্যে, যার জন্য ইস্পাতকে কিন্তু মজ্জা বা কোর হিসাবে নেওয়া হয় না। এখন কথা হচ্ছে যে এখানে যে আমরা যে তড়িৎ প্রবাহটা পাঠাবো সেই প্রবাহের প্রকৃতি কেমন হওয়া দরকার। আমরা জানি চুম্বকের মেরু নির্ভর করে তড়িৎ প্রবাহের অভিমুখের ফলে সমপ্রবাহ হওয়া বাঞ্ছনীয়। যদি পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ পাঠানো হয় তাহলে কিন্তু এই যে আদৌ কাঁচা লোহাটি চুম্বকে পরিণত হবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে তড়িৎ চুম্বকের শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত মজ্জার প্রকৃতির উপর তো নির্ভর করবে। মজ্জার চুম্বক প্রবণতা যত বেশি হবে তড়িৎ চুম্বকের শক্তি তত বেশি হবে। দ্বিতীয়ত, যে তড়িৎ প্রবাহটা আমি এখানে পাঠাচ্ছি সেই তড়িৎ প্রবাহের ইন্টেন্সিটি বা প্রবাহ মাত্রা যত বেশি হবে তত কি হবে, এই তড়িৎ চুম্বকের শক্তি বেশি হবে। আরেকটা বিষয় যেটা বলার, দেখো তোমরা এই যে এই পাকগুলির উপর নির্ভর করছে তার মধ্যে কত শক্তিশালী চুম্বক সৃষ্টি হবে। যদি একক দৈর্ঘ্যের পাকের সংখ্যা যদি বেশি হয় তাহলে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে, আর যদি পাকের সংখ্যা কম হয় তাহলে তড়িৎ চুম্বকের শক্তি কমে। তাহলে আমরা সেই জন্য তড়িৎ নির্দিষ্ট মজ্জা যেহেতু কাঁচা লোহা ব্যবহার করা হয়, তাই বলতে পারি তড়িৎ চুম্বকের শক্তি মূলত সলিনয়েডের উপর ডিপেন্ডেন্ট। সেটা হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে প্রবাহ মাত্রা, আর 2 নাম্বার হচ্ছে একক দৈর্ঘ্যে কতগুলি পাক আছে। সেই জন্য তড়িৎ চুম্বকের শক্তি প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার পাক দিয়ে, অর্থাৎ কত অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলো আর একক দৈর্ঘ্যে কতগুলি পাক আছে, এই দুটির গুণফলকে বলা হয় অ্যাম্পিয়ার পাক। তাই দিয়ে তড়িৎ চুম্বকের শক্তি বোঝানো হয়। তাহলে
আজকের আলোচনায় আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে তড়িৎচুম্বক সম্পর্কিত ধারণা। তড়িৎচুম্বকের কটি অংশ যদি আমাদের প্রশ্ন করে তাহলে আমরা বলবো তড়িৎচুম্বকের দুটি অংশ, একটা হচ্ছে সলিনয়েড আর একটা হচ্ছে মজ্জাবাহক। যদি বলে তড়িৎচুম্বকের গঠন বর্ণনা করো তাহলে নিশ্চয়ই আমরা বুঝে গেছি কি বলবো। তারপরে প্রসঙ্গ হচ্ছে তড়িৎচুম্বকের মেরু কিভাবে নির্ণয় করা যায়। তো সেই বিষয়ে তো তোমাদের আমি যেটা বললাম সেটা তো তোমরা ভালো করেই বুঝেছো যে তড়িৎচুম্বকের যে কোনো এক প্রান্ত থেকে যদি আমি তাকাই সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি ঘড়ির কাঁটা অর্থাৎ ক্লক ওয়াইজ ডিরেকশনে যদি ঘুরে তাহলে সেদিকে এস মেরু, আর যে পাশ থেকে তাকালে তার উল্টো দিকে হবে সে পাশে এন মেরু সৃষ্টি হবে। আমরা আরো কি বুঝতে পারলাম? আমরা আরো বুঝতে পারলাম তড়িৎচুম্বকের শক্তি কোন বিষয়ের উপর নির্ভর করে, বা তড়িৎচুম্বকের শক্তি কি একক দিয়ে প্রকাশ করা হয় সেটাও আমরা বুঝে নিলাম। আমরা আর কি জানলাম? আমরা জানলাম মজ্জা বা কোরের প্রকৃতি কি হবে, অর্থাৎ তড়িৎচুম্বকের সম্পর্কে একটা সামগ্রিক জ্ঞান আমরা পেলাম। আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি। বর্তমান ভিডিওগুলি একটু ছোট ছোট করে তোমাদের পড়ার সুবিধার্থে আমি ছাড়ছি। তো এর আগে ওএসটির পরীক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলি আমি প্রশ্ন এই ভিডিওর সঙ্গে পিডিএফ ফাইল করে ডেসক্রিপশন বক্সে রাখছি, তোমরা সেটা দেখে উত্তরগুলি রেডি করবে। আর পরীক্ষা তোমাদের হবে এটা ভেবেই নাও, কারণ তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই স্কুল থেকে নোটিফিকেশন পেয়েছো যে টিভির মাধ্যমে তোমাদের নির্দিষ্ট সময়ে ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। ফলে পড়াশুনো কেউ গাফিলতি করো না, ভালোভাবে ক্লাসগুলো ফলো করো, তাতে তোমাদের উপকার হবে। আর যদি উপকৃত হচ্ছ মনে করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার হও এবং আরও সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য একটু শেয়ার করে দিও। এই অনুরোধ আমার থেকে তোমাদের কাছে রইল। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসে আমি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। এই মহামারী চলাকালীন অবস্থায় তোমরা সুস্থ থাকো এই কামনা করে আমি শেষ করছি।